এবং প্রচুর প্রকল্প মহিলাদের জন্য। আয়ুষ্মান তো সবার জন্য, তুমি জানো যে ইতিমধ্যেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও স্টার্ট আপ ইন্ডিয়া বলে একটা প্রজেক্ট আছে, যারা এসটি সমাজের মানে ট্রাইবাল সমাজের মেয়েরা, তারা মানে বড় কোনো যদি শিল্প করতে চান সেখানে তো বিপুল পরিমাণে লোন পেতে পারেন, ভাবতে পারছো। R+-এর মাধ্যমে আমরা জানাতে চাই যে কাছের থানায় যাবেন, আপনার যে বক্তব্য যদি কোনো মেয়ের সঙ্গে ঘটনা ঘটে থাকে নাম দিয়ে FIR করবেন, তাকে না ধরতে পারলে R+-এর অফিসে কমপ্লেন জানাবেন, আমার কাছে চলে আসবে। যে আপনারা এখানে সারের দাম জিজ্ঞেস করলেও গ্রেপ্তার হবেন না, মাননীয় মুখ্যমন্ত্রীকে কোনো প্রশ্ন করলেও তিনি মাওবাদী বলে কাউকে দাগিয়ে দেবেন না। মানে লক্ষ্মীর ভাণ্ডারটা পুরো ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে এবং সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে? প্রতিদিন নতুন করে একটা করে চমক এবং সুশাসন কাকে বলে, স্বাভাবিক মানুষের আমাদের কাছে প্রত্যাশা পাহাড় প্রমাণ। ওখানে গ্রেপ্তার হলেন সুজিত বোস, এখানে অসুস্থ হলেন মদন মিত্র। মানে ব্যাপারটার কানেকশনটা বুঝতে পারছেন? আপনাকে কেউ বলেছে যে না আপনি ধর্মাচরণ করতে পারবেন না? হ্যাঁ, তো এটা হচ্ছে তৃণমূলের মিথ্যাচারিতা। যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে লাউডস্পিকার বাজি নিজে ধর্মাচরণ করা, সেটা অনেকেরই অসুবিধা হতে পারে। করুন, অবশ্যই করবেন, ঈশ্বরকে ডাকবেন, ঈশ্বরকে ডাকার অধিকার পুরো আছে, কিন্তু যেটা দৈনন্দিন সেটা কন্ট্রোলে রাখতে হবে। রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে, ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং 1 জুন থেকে সেগুলো বাস্তবায়িত হতে চলেছে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ, আমরা তার সঙ্গে কথা বলবো। কেয়াদি, R+ নিউজে আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেয়াদি, বহুদিনের লড়াই এবং তারপর সরকার গঠন, কি বলবেন? অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, নারী সুরক্ষা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে। 1 জুন থেকে সেগুলো ইমপ্লিমেন্ট হওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? দেখো, ঠিকই বলেছো, অনেক লড়াই, দীর্ঘ লড়াই, অপমান, কষ্ট, গ্রেপ্তার, শাড়ি ছেঁড়া, অনেক কিছু হয়েছে। তারপরে এই যে বহু কাঙ্ক্ষিত জয়, এটা একটা অন্যরকম মজা। এখনও পুরোটা যে বিশ্বাস হচ্ছে তা নয়, কিন্তু মোটের উপর ভালো লাগছে। কিন্তু যে প্রশ্নটা তুমি করলে, নারী সুরক্ষা, ভারতীয় জনতা পার্টিকে যে এত বেশি সংখ্যক নারীরা, মহিলারা ভোট দিয়েছে, সেটা কিন্তু এই কারণেই। কারণ আমরা আগের সরকারে দেখেছি একজন মুখ্যমন্ত্রী বলছেন যে 8টার পরে বাড়ি থেকে বেরোবে না। একজন ধর্ষিতার কলেজের গেছে, মানে মেডিকেল স্টুডেন্ট, তার মৃতদেহ বাড়িতে ফিরল, বিকৃত মৃতদেহ। একটা কলেজে, আইন কলেজে একটা বাচ্চা মেয়ে পড়তে গেছে, তাকে গ্যাংরেপ করা হলো। মানে এই সব ঘটনাগুলো হয়েছে ম্যাঙ্গো ট্যাঙ্গো এইসব দিয়ে। তো সেই জায়গায় মহিলাদের একটা বিপুল মানে প্রত্যাশা আমাদের কাছ থেকে। এবং আমাদের সরকার, আমরা ক্ষমতায় আসার আগেই বলেছিলাম, আমাদের মাননীয়, যদি মাননীয় বলতে মানা করেছেন শুভেন্দু, একদম পছন্দ করেন না, কিন্তু উনি তো অবশ্যই মাননীয়, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ষকদের জন্য 0 টলারেন্স। তো আমরা তো এটাই চাই। শুধু ধর্ষক না, যারা ইফটিজ করে, মহিলাদের উত্ত্যক্ত করে, অনেক বাড়িতে বাচ্চা বাচ্চা মেয়েরা বলতে পারে না ভয়ে যে তার কাছে আবার কি না কি আসবে। তো সেই জায়গায় বিজেপি সরকার এবং বিজেপি দলেরও আমাদের 0 টলারেন্স। R+-এর মাধ্যমে আমরা জানাতে চাই যে কাছের থানায় যাবেন, আপনার যে বক্তব্য যদি কোনো মেয়ের সঙ্গে ঘটনা ঘটে থাকে নাম দিয়ে FIR করবেন, তাকে না ধরতে পারলে R+-এর অফিসে কমপ্লেন জানাবেন, আমার কাছে চলে আসবে। আমি সরকারকে অনুরোধ করব যে যে এইসব কাণ্ড করছে কাউকে ছাড়া যেন না হয়। রং দেখা হবে না, মানে যে অপরাধী সেই অপরাধীকে উচিত শাস্তি দেওয়া। তার কোনো রাজনৈতিক রং, তার কোনো বয়স, তার কোনো সে ফর্সা না কালো, বেটে না মোটা, কোন দাদা না কোন দিদির অনুগামী, কিচ্ছু দেখা হবে না। ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক। তো সেই ধর্ষকের যা করার সেটাই করতে হবে। এবং যেটা আমাদের যদি শুভেন্দুদার ভাষায় বলতে হয় যে সকালে গ্রেপ্তার, বিকেলে খরচ। দিদি, মত প্রকাশের স্বাধীনতা,
বহু ক্ষেত্রেই দেখা যায় যে মত প্রকাশের স্বাধীনতাতে মানুষ অনেক সময়ই কিছু বলছেন, কিন্তু তার সেই ব্যাপারে তাকে অনেক শাস্তিও পেতে হচ্ছে, অতীতে আমরা দেখেছি। তো সেক্ষেত্রে এই যে বহুত্ববাদ বা মত প্রকাশের স্বাধীনতা, কি আপনারা কতটা মানুষকে সেই স্বাধীনতা দেবেন? আমি প্রথম কথা বলতে চাই, একটা মিথ্যে কথা বলা হয়েছিল যে বিজেপিলে নাকি মাছ খাওয়া হবে না। আমার বাড়িতেও আজকে ট্যাংরা মাছের ঝোল ভাত হয়েছে, তুমিও 4টি খেয়েছো, প্রথম। আচ্ছা, দ্বিতীয়, সবাইকে আশ্বস্ত করছি যে আপনারা এখানে সারের দাম জিজ্ঞেস করলেও গ্রেপ্তার হবেন না, মাননীয় মুখ্যমন্ত্রীকে কোনো প্রশ্ন করলেও তিনি মাওবাদী বলে কাউকে দাগিয়ে দেবেন না বা জেলে পুরে দেবেন না, বা কোনো কার্টুন বা মিম করলেও আপনাদের জেলে যেতে হবে না। হ্যাঁ, মত প্রকাশটা আপনি নিজের স্বাধীন মত প্রকাশ করতে পারেন, কিন্তু মত প্রকাশ মানে ফেক নিউজ ছড়ানো নয়। মত প্রকাশ মানে নিজের বক্তব্য, কার্টুন আমরা তো আগেও দেখেছি, কিন্তু গত 15 বছরে মানুষ তো হাসতে ভুলে গেছিল। কোনো কার্টুন করলেই সে তার ভয় লাগতো, এই বাড়িতে পুলিশ এলো, এবং এসে হচ্ছে। একজন একটা মিম শেয়ার করেছিল, আমাদেরই একটি বোন প্রিয়াঙ্কা, তাকে জেলে পুরে দিয়েছিল। একজন ওই একটা খুব রিল বেরিয়েছিল যে ওইরকম নাচ করছে, সেটা মোদিজির বেরিয়েছিল, কেউ একজন মমতার করেছিল, মোদিজিরটা মোদিজি খুব এনজয় করে রিটুইট করে দিয়েছিল, ওনার খুব ভালো লেগেছিল। মমতা ব্যানার্জি সেই ছেলেটির বাড়িতে পুলিশ পাঠিয়েছিলেন। তফাৎটা এটা, আশ্বস্ত করতে চাই যে আপনারা মন খুলে হাসুন, মন খুলে নিজের মত প্রকাশ করুন। নারীদের জন্য একাধিক প্রকল্প, এবং সেই প্রকল্পের মধ্যে যেমন অন্নপূর্ণা ভাণ্ডার আছে, পাশাপাশি নারীদের মানে সরকারি বাসে ফ্রি, এই দুটো, এতে কি মনে করছেন নারীদের এই যে মানে বৃদ্ধিটা এবং নারীদের বাইরে বেরোনো, এটা আরও বেড়ে যাবে এবং নারীরা আরও উন্নতির দিকে এগিয়ে যাবে? অবশ্যই, একদম খুব ভালো প্রশ্ন। দেখো, যদি যে সমাজে মহিলারা নিজেদের উন্নয়ন না করতে পারেন, সে সমাজ কখনো এগোতে পারে না। এটা সারা মানে বিশ্বে দেখা গেছে। যতক্ষণ না মহিলারা, মানে তুমি মধ্যপ্রাচ্য যুগের কথা চিন্তা করো, সেই সময় মহিলাদের বাড়ি থেকে বেরোনোর মানে সেটা কিন্তু সব জায়গায়, তখন বরং ভারত অনেক উন্নত ছিল। তখন আমাদের এখানে পদ্মাবতের মতন রানীরাও ছিলেন, ঝাঁসির রানীরাও ছিলেন। কিন্তু এখন যেটা হয়েছে, মহিলাদের ওই 1,500 টাকা দিয়ে আগের সরকার ভাবতো যে তোমাদের কিনে নিয়েছি, তোমার সুখ দুঃখ হাসি কান্না তোমার ইচ্ছে সব কিনে নিয়েছি, কিন্তু সেটা তো নয়, এভাবে তো কেনা যায় না কাউকে। তো সেখানে দাঁড়িয়ে 3,000 টাকা ক্ষমতায়নের জন্য, এটা আপনার জন্য কোনো ভোট কেনার জন্য নয়, আপনার ক্ষমতায়নের জন্য। এবং এই যে বিনা পয়সায় 1 জুন থেকে আপনারা সরকারি বাসে আমরা সবাই ঘুরতে পারবো, এটা দারুণ একটা পদক্ষেপ। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের সঙ্গে সঙ্গে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন, যে এই যে ক্ষমতায়নের কথা যেটা তুমি জিজ্ঞেস করলে, যে লাখপতি দিদি, অর্থাৎ যে কোনো মহিলারা যদি তাদের ছোটো ব্যবসা করতে চান, বিউটি পার্লার বলো, ছোট একটা সেলাইয়ের স্কুল বলো, নার্সিং সেন্টার, আয়া সেন্টার বলো, যে কোনো নিজের মতন করে একটা ব্যবসা, সেটার জন্য ব্যাংক থেকে বিনা সুদে লোন, এবং সেটা খুব সহজ কিস্তিতে তুমি শোধ করতে পারবে, যাতে কিনা বছরে 1 লাখ টাকা পর্যন্ত রোজগার করতে পারো। অর্থাৎ তুমি 3,000 টাকাটা পাচ্ছ, তার সঙ্গে এটা পাবে। তো এইটা একটা বড় স্টেপ। শুধুমাত্র তোমাকে আমি যে ভাতা দিচ্ছি সেটা নয়, পরবর্তীকালে তোমার ভাতেরও বন্দোবস্তটা আমরা করছি। এইটাই তফাৎ। একটা মানে আমরা যখন বারে বারে বলছিলাম যে ডবল ইঞ্জিন সরকার, এবং প্রচুর প্রকল্প মহিলাদের জন্য, আয়ুষ্মান তো সবার জন্য তুমি জানো যে ইতিমধ্যেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও স্টার্ট আপ ইন্ডিয়া বলে একটা প্রজেক্ট আছে, যারা এসটি সমাজের মানে ট্রাইবাল সমাজের মেয়েরা, তারা মানে বড় কোনো যদি শিল্প করতে চান, সেখানে তো বিপুল পরিমাণে লোন পেতে পারেন, ভাবতে পারছো? তো এগুলো পশ্চিমবঙ্গে মানে বাস্তবায়ন হতে দেওয়া হয়নি, শুধুমাত্র নির্লজ্জ সংকীর্ণ রাজনীতির কারণে আটকে রাখা হয়েছিল। তো সেই জায়গা থেকে এখন বাস্তবিকই মহিলারা তারা এক নতুন ভোর দেখছেন, নতুন করে স্বপ্ন দেখার সাহসটা পাচ্ছেন। এই যে অন্নপূর্ণার ভাণ্ডার, এখনও অনেকের কাছে ক্লিয়ার নয় বিষয়টা, যে 1 তারিখ কি টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে সরাসরি, মানে লক্ষ্মীর ভাণ্ডারটা পুরো ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে এবং সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে, না তাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে? এটা এখনও অনেকের কাছে পরিষ্কার নয়, এবং আমাদের কাছেও অনেকে প্রশ্ন করছেন, তাই আপনাকে একবার প্রশ্ন। দেখো, সরকারি বিজ্ঞপ্তির জন্য আমরা অপেক্ষা করব।
অন্নপূর্ণা ভাণ্ডারের যেটা যারা ওই যাদের ডিবিটি অ্যাকাউন্ট আছে, ডাইরেক্ট বেনিফিট অফ ট্রান্সফার হবে, সেইটা সম্ভবত ওই যেটা যারা 2014-15-তে করেছিলেন একটা, হ্যাঁ, সেই অ্যাকাউন্টে হবে। আর নতুন করে যারা অনেক আছে, আমি নিজে এখনও অ্যাপ্লাই করিনি, আমি নিজে অ্যাপ্লাই করতে চাই, তো যারা আছেন তাদের জন্য অনলাইনে ব্যবস্থা সম্ভবত করা হবে। সেটা আমার মনে হয় সরকারি বিজ্ঞপ্তি চলে আসবে, এবং প্রতিটা জায়গায় আপনাদের মতন দায়িত্বশীল সংবাদ মাধ্যম সবাই সেই খবরটা চালাবেন যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করছেন, কিন্তু আমি তো বলতে সবাইকে মানে হাত জোর করে বলছি, এটা আমি ভারতীয় জনতা পার্টির, আমি সরকারের নই, তো আমাদের দল আর সরকার কিন্তু আলাদা, সম্পৃক্ত নয়, আলাদাভাবে আমাদের চলে। কিন্তু নিশ্চয়ই আমাদের কাছেও আমাদের পার্টির লোকেরাও জিজ্ঞেস করছেন, আমিও অপেক্ষা করে আছি। তো এই কিছুদিনের মধ্যে সরকারি বিজ্ঞপ্তি পেয়ে গেলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, মহিলারা পাবেন জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, এটা ফর শিওর। মানে তাদেরকে আর চিন্তা করতে হবে না, অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে 3,000 টাকা, অ্যাকাউন্টে ঢুকে যাবে। প্রক্রিয়াটা কি হবে, আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের যাদের লিঙ্ক ছিল আধারের সঙ্গে, তাদের সেটা ঢুকবে, এবং যারা নতুন করে অ্যাপ্লাই করবেন, কারণ অনেকেই আছে, কারণ আমি জানি বিজেপির অধিকাংশ আমাদের কর্মীরা আমরা নিইনি, যদিও ওটা সরকারেরই টাকা, ওটাও মমতা ব্যানার্জির ছবি এঁকে হাম্বা হাম্বা কবিতা লিখে টাকা নয়, কিন্তু আমরা নিইনি, এইবারে আমরা নেব, তো সবাই অপেক্ষা করে আছি। তাহলে অন্নপূর্ণার ভাণ্ডার পাচ্ছে, আর এটাতে মানে প্রত্যেকটা মেয়েই কি পাবে? কারণ যারা সরকারি চাকরি করে তারা ছাড়া এমনি সব মেয়েরাই কি পাবে? এটাতে সমস্ত মেয়েরা পাবেন, এবং পরবর্তীকালে অনেকেই ফোন করছে বার্ধক্য ভাতা নিয়ে, বা আমাদের যেটা যুবকদের জন্য, সেই সব বিজ্ঞপ্তি সরকার থেকে আস্তে আস্তে দেওয়া হবে বিজ্ঞপ্তিগুলো, এবং আগামী সোমবার আবার ক্যাবিনেটের বৈঠকে আরও সিদ্ধান্ত হবে। মানে আমি এইটুকুনি বলতে পারি যে প্রতিদিন নতুন করে একটা করে চমক এবং সুশাসন কাকে বলে, স্বাভাবিক মানুষের আমাদের কাছে প্রত্যাশা পাহাড় প্রমাণ, এটা তো স্বাভাবিক, কিন্তু সেটা তো 15 বছরের যে মানে কী বলবো অন্যায় অত্যাচার, সেটা তো একদিনে তুমি করে দিতে পারো না, বা 15 দিনেও করতে পারো না, সময় লাগবে। কিন্তু হ্যাঁ, প্রতিদিনই থাকছে নতুন চমক, আমাদের নতুন সরকার নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছেন, এবং সময়োপযোগী সিদ্ধান্তগুলো নিচ্ছেন, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। সরকার গঠন করেছে বিজেপি, তৃণমূল সরকার চলে গেছে, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এক সুজিত বসুকে তাকে ইডি গ্রেপ্তার করলো, অন্যদিকে দেখলাম গর্গ চ্যাটার্জি, তাকেও গ্রেপ্তার করেছে। কি বলবেন, এবার কি আসল মুখোশটা সামনে আসছে তৃণমূল অন্যান্য? দেখো, সুজিত বসুর নাম তো ইতিমধ্যেই ছিল, যে এই পৌরসভা নিয়োগ দুর্নীতিতে কিভাবে, ভাবতে পারছো, দক্ষিণ দমদম পৌরসভায় 150 জনকে চাকরি পাইয়ে দিয়েছে, এবং তার রেড কার্ড ধরা। মানে আমরা তো রেড কার্ড বা মেনু কার্ড দেখি করে হোটেল রেস্তোরাঁতে গিয়ে, তৃণমূলে রেড কার্ড ধরা ছিল যে গ্রুপ ডি চাকরির এত টাকা, গ্রুপ সির এত টাকা, গ্রুপ বির এত টাকা, গ্রুপ এর যারা অফিসার র্যাঙ্ক তার এত টাকা। ভাবতে পারছো? তার মানে যদি তুমি যোগ্য হও, তুমি পড়াশোনা শিখে তুমি যদি সেই পাওয়ার আদৌ তুমি যোগ্য, তুমি পাবে না, কারণ তোমার টাকা নেই। শুধুমাত্র যাদের টাকা আছে, বড় নেতা মন্ত্রী শান্ত্রী, তাদের সঙ্গে পরিচয়, তারা পাবে। এটা কি হতে পারে? তো তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছে। আমার বরং জানতে ইচ্ছা করে যে ওই একজন এগরোল মানে বা বিক্রেতা, তার কি করে এই দামি দামি এত বাড়ি গাড়ি সম্পত্তি সোনা গয়না হলো, এই রুটটা কি করে হয়? কোভিডের সময় যখন সারা বিশ্ব ধুঁকছে, ব্যবসা ধুঁকছে, তার এক কোন আলিবাবার 40 জনের কোন এক আশ্চর্য একটা রেস্তোরাঁ, যেখানে নাকি 1.5 কোটি টাকা প্রতি মাসে ব্যবসা হতো, কোন উপায়ে, কোন নিনজা টেকনিকে হতো, ওনাকে ক্লাস নেওয়া উচিত, IIM-এ পাঠিয়ে দেওয়া উচিত, যাতে অন্যরা ভবিষ্যতে শিখতে পারে যে কোভিডের সময় লোক নেই, বিক্রি বাটা নেই, মানুষ মারা যাচ্ছে, ওনার রেস্তোরাঁতে 1.5 কোটি টাকার ব্যবসা কীভাবে করেছেন সেটা দেখিয়ে দিন। আসলে চোর, দুর্নীতিগ্রস্ত একটা পুরো দল, সেই দলের এক একটা করে পেঁয়াজের খোসার মতন পরতগুলো খুলে যাচ্ছে। আজ সুজিত হলো, আলু, বালু, কালু, লালু, কত রকম নাম। মিত্র অসুস্থ, হ্যাঁ স্বাভাবিক, এখন তো মদন মিত্র এখন তো উডবানে ভর্তি হতে পারবেন না, অসুস্থ হয়ে যাবেন। এবার দেখবে লম্বা লাইন পড়বে হাসপাতালগুলোতে, সব অসুস্থ হয়ে ভর্তি হওয়ারে।
মানে ওখানে গ্রেপ্তার হলেন সুজিত বোস, এখানে অসুস্থ হলেন মদন মিত্র, মানে ব্যাপারটার কানেকশনটা বুঝতে পারছেন? তো যাই হোক, আমি ওনাদের চোরেদের শুভনন্দন জানাচ্ছি, কারণ প্রতিটা চোর, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন যে যারা যারা দুর্নীতি করেছে মাটির নিচে তারা লুকোলেও তাদের মাটির নিচ থেকে খুঁড়ে বের করে জেলে পোড়া হবে। এটা বিজেপি সরকারের অঙ্গীকার। তো সেই মতন, আর তদন্তকারী সংস্থা পুরো দুর্নীতিতে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার জেরা করেছিল। তো এটার সঙ্গে সরকার অদল বদলের কোনো বিষয় নেই। এক, আর যার কথা বললেন ওই বাংলা পক্ষ না কাংলা পক্ষের মানে তৃণমূলের যে বি টিম গারদে গর্গ নাকি আমি জানি না কি গারল গর্গ আমি জানি না, কিন্তু এইটুকু বলতে পারি ফেক নিউজ ছড়ালে এরকম হবে। ইভিএম নিয়ে উনি যে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়িয়েছিলেন, মিথ্যা খবর ছড়িয়েছিলেন, নির্বাচন কমিশন তার বিরুদ্ধে মামলা রুজু করেছে, এফআইআর করেছে, পুলিশ ধরেছে, সঠিক কাজ করেছে। এবং আমি জানি না, আপনারা সংবাদ মাধ্যমে বলতে পারবেন যে লোকজন বলছে নাকি গর্গ ইন ঘাগরা, তাকে নাকি ওই বোরখা পরে সে নাকি পালানোর চেষ্টা করেছিল। এটা যদি হয়ে থাকে, আমি মনে হয় যে একটা সুন্দর এখন মানে কমেডির একটা ছোট্ট সিরিয়াল হতে পারে তাকে নিয়ে। ধর্মাচরণ প্রত্যেকে নিজের নিজের মতো নিজের ধর্ম তারা পালন করতে পারবেন, কিন্তু অন্যের ধর্মে বা অন্যের ধর্মের মানুষের যাতে কোনো সমস্যা না হয়, অন্য মানুষের যাতে কোনো সমস্যা না হয়, এবং এই যে মাইক বাজানোকে কেন্দ্র করে একটা নিয়ন্ত্রণ আনা, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে, সেটাও জানানো হয়েছে। কি বলবেন, একটু পরিষ্কার করুন। আমি স্বাগত জানাই। তৃণমূল সরকার তারা মানুষের কাছে, বিশেষ করে এই রাজ্যে সংখ্যালঘু যারা পশ্চিমবঙ্গের মুসলমান, তাদের ভুল বুঝিয়েছিল যে বিজেপি এলে এটা বন্ধ হয়ে যাবে, ওটা বন্ধ, অনেক কিছু বলেছিল। আপনি তো নাজিয়া, আপনি বলুন তো আপনার বাড়িতে কোনো ফরমান গেছে? আপনাকে কেউ বলেছে যে না আপনি ধর্মাচরণ করতে পারবেন না? হ্যাঁ, তো এটা হচ্ছে তৃণমূলের মিথ্যাচারিতা। যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে লাউডস্পিকার বাজি নিজে ধর্মাচরণ করা, সেটা অনেকেরই অসুবিধা হতে পারে। করুন, অবশ্যই করবেন, ঈশ্বরকে ডাকবেন, ঈশ্বরকে ডাকার অধিকার পুরো আছে, কিন্তু যেটা দৈনন্দিন সেটা কন্ট্রোলে রাখতে হবে। উৎসবে, পুজো, যে কোনো আপনাদের উৎসব হোক বা আমাদের উৎসব হোক, আমার দুর্গা পুজো হোক বা আপনার ঈদ হোক, তখন নিশ্চয়ই ডাকবেন, তখন নিশ্চয়ই মাইক লাউডস্পিকার থাকবে। কিন্তু এছাড়া সাধারণ দিনে সেটা যে কোনো, সেটা মন্দির হতে পারে, মসজিদও হতে পারে, কোনো যেন সাধারণ মানুষকে বিঘ্নিত না করে আপনার ধর্মাচরণ করেন, এই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের নতুন সরকার। আমি স্বাগত জানাচ্ছি, কারণ এটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। এবং আমি তো মানে ভালো লাগছে যে আমার পশ্চিমবঙ্গের যারা মুসলমান রয়েছেন তারাও খুব সুন্দরভাবে এটা গ্রহণ করেছেন। আমার সব থেকে ভালো লাগছে। মমতা ব্যানার্জির সরকার হলে কী হতো বুঝতে পারছেন? উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক হিংসা করাতেন। তো এটা হচ্ছে তফাৎ। পশ্চিমবঙ্গের বাইরেও আসাম, উত্তরপ্রদেশ, সব জায়গায় মুসলমানরা রয়েছে। কোথাও এরকম হয় আপনি পশ্চিমবঙ্গের মতন অবস্থা? মমতা ব্যানার্জি দুটো সম্প্রদায়কে লড়িয়ে রেখেছিলেন নিজের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, কিন্তু বিজেপি সেটা করে না, করবেও না। তাই আপনার ধর্ম আপনার মতন পালন করুন, আমার ধর্ম আমার মতন পালন করব, সবাই সবাইকে সম্মান দিয়ে আমরা ধর্মাচরণ করব। দিদি, এবার বিজেপির ঝড় এবং গেরুয়া রঙে এবার মানে রঙিন হয়ে উঠেছে বাংলা, বলা যেতে পারে। আমরা আপনাকে দেখেছিলাম, আপনি প্রার্থী হয়েছিলেন বাই ইলেকশনে বালিগঞ্জ থেকে, কিন্তু এবার আপনি প্রার্থী হননি। তো কিছুটা কি মনে একটু হলেও কি দুঃখ লাগছে? বা কারণ এবার তো গেরুয়া ঝড়ই ছিল, সেক্ষেত্রে তো আপনার জয়ও মানে হতোই। দেখো নাজিয়া, তুমি প্রশ্নটা করলে ব্যক্তিগত প্রশ্ন, আমি খুব ব্যক্তিগতভাবেই উত্তরটা দিচ্ছি। ভারতীয় জনতা পার্টিকে যারা একটু জানে তারা বোঝে যে বিজেপি কী। আমার দল আমাকে যখন মনে করেছে আমাকে প্রার্থী করেছে, আমার দল আমাকে বলেছে তুমি টেলিভিশনে যাও, আমি যাচ্ছি। আমার দল যদি কালকে বলে তুমি টেলিভিশনে তুমি যাবে না, তোমার শুধুমাত্র কাজ হচ্ছে অফিসে গিয়ে ফাইল মেনটেন করা, আমি সেটাই করব। আমি হচ্ছি দলের সৈনিক। আমার দল যখন যেখানে যেভাবে যা কাজ বলবে আমি সেটা করব। এবার আমি নয়, ভারতীয় জনতা পার্টি 21-এর ওই ভয়াবহ অত্যাচারের পরে আমাদের যখন একদম ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, ওখান থেকে আমরা উঠে এসেছি। ফিনিক্স জানো তো, যখন উঠে আসে না, দ্বিগুণ শক্তি নিয়ে উঠে আসে। আমাদের মনোবল ভাঙা যায় না, আমাদের যে আদর্শ চ্যুত করা যায় না।
তাই বিজেপিটা তৃণমূল নয়, বিজেপি একটা অনুশাসিত দল। দল যখন যে দায়িত্ব দেবে, আজকে শ্রমিকদা রাজ্য সভাপতি আছেন, আজকে শ্রমিকদা রাজ্যসভার সাংসদ হয়েছেন, এর আগে উনি প্রধান মুখপাত্র ছিলেন, তার আগে কোনো পদ ছিল না। উনি দল তলত্যাগ তো করেননি, দলের আদর্শচ্যুতও হননি। আমি আরেকজনের কথা বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলেন, উনি আগে যখন ছিলেন তখন সামান্য একজন কার্যকর্তা, পরবর্তীকালে উনি আমার মতনই টেলিভিশনে গিয়ে উনি প্যানেলিস্ট স্পোক্সপারসন ছিলেন, সেখান থেকে দেশের প্রধানমন্ত্রী। তো এটা বিজেপিতেই সম্ভব, এক। আর দ্বিতীয় হচ্ছে দলের যা দায়িত্ব দেয়, বরং আমার খুব ভালো লাগে, মানে আমার এই যে বিধায়কের যারা হয়েছেন তাদের অধিকাংশই আমার পরিচিত, কিছু কিছু হচ্ছে আমার ভাই, কিছু আমার বন্ধু, কিছু দিদি, কিছু দাদা। তো এটা একটা পরিবারের মতন আনন্দ যখন দেখা হয়। সে মানে আমার ইনফ্যাক্ট তোমাকে একটা মজার ঘটনাই বলছি, যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান, আমাদের একজন বিধায়ক কৃষ্ণ ঘোষ কালনা থেকে জিতেছেন, উনি ওনার পাসটা বোধহয় মিসিং, বলে কে আমার পাস লাগবে। আমি তখনও জানি না যে কৃষ্ণদা জিতেছেন কি, আমি একটু সমীহ করে যে হেরে গেছে, অত মন টন খারাপ, পাস নেই, আমি আবার পাস জোগাড় করে দিলাম। আমি বললাম কী হলো আপনার? উনি তখন ঢুকতে ঢুকতে বলছেন আমি তো জিতে গেছি। আমি বলছি ভগবান, আপনি জিতে গেছেন আর বিধায়ক আর আপনার কাছে বলে না আমার পাসগুলো অন্য কেউ নিয়েছে। এইটা হচ্ছে বিজেপির সিম্পলিসিটি। তো আমরা একটা পরিবারের মতন, এই পরিবারে কেউ পরিবারের মাথা, কেউ লেজা, কেউ মানে সে দেহটা, সব একসঙ্গে কাজ করি। একেবারে খুব সুন্দর করে উত্তরটা দিয়েছেন। এবং অনেকের মনেই এই প্রশ্নটা যে যা মানে অনেক সময়ই দেখা যায় না যে রাজনৈতিক দলের মধ্যে কাউকে প্রার্থী করা হলো, তো অন্য প্রার্থীকে যখন করা হলো না তখন তাদের মধ্যে একটা ক্ষোভ, এবং তৃণমূল কংগ্রেসের মধ্যেও দেখা গেছে বহু ক্ষেত্রে। আমার মানে বিজেপির মধ্যে ক্ষোভ কেন থাকে না, আর তৃণমূলের মধ্যে ক্ষোভটা থাকে কারণ তৃণমূলে প্রার্থী হওয়া মানে বা জেতা মানে কামাইয়ের গল্প আছে। তো তারা তো জানে যে তৃণমূল তো একটা কর্পোরেশন, একটা কোম্পানি, যে এই কোম্পানিতে আমি অমুক পোস্ট পেলাম, আমার বছরে এত কোটি টাকা বাঁধা। বিজেপির তো সেটা নেই। তো বিজেপির যে বিধায়ক, যে তাকে যে কাজ করতে হয়, আর একজন আমাদের মতন সাধারণ কার্যকর্তা তাকেও কাজ করতে হয়। তো আমাদের তো ওইটা নেই। হ্যাঁ, বিজেপির বিধায়ক একটা সম্মান নিশ্চয়ই, বা তাকে সরকারি তার একটা যে মাইনে পান, কিন্তু আমি তো এগুলো জেনেই এসছি যে আমার এই কাজটায় আমার নিজের মানে প্র্যাকটিক্যালি ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো ভালোবাসি। তো আমি বোনের মোষ তাড়াতে ভালোই বাসি। তো এটাই হচ্ছে তফাৎ। আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, আপনি দেখেছেন সমস্ত পার্টিকেই, আপনি দেখেছেন স্বচক্ষে, এবং পাশাপাশি বিশ্লেষণও করেছেন, বিভিন্ন প্যানেলে গেছেন, সেখানে বিশ্লেষণ করেছেন। এই যে তৃণমূলের ভরাডুবি হলো, আপনি কি বলবেন আপনার মতো করে? সীমাহীন ঔদ্ধত্য, অহংবোধ, মানুষকে মানুষ না ভাবা, এবং মমতা ব্যানার্জি যে মানে দুর্নীতিকে যেভাবে প্রাতিষ্ঠানিক আকার দিয়েছিলেন, যেভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছিলেন, এটাই তৃণমূলের পতনের মূল কারণ। এবং অন্ধ স্নেহ, অপত্য স্নেহ ভাইপোর প্রতি, যে ভাইপো তার আদৌ যোগ্যতা আছে কিনা সেটা বিচার না করে নিজের দলের যে যারা সিনিয়র, যারা প্রতিষ্ঠাতা, তারা কোথায়? পঙ্কজ ব্যানার্জিকে যখন মারা গেলেন, তখন পঙ্কজ ব্যানার্জিকে দেখতে পর্যন্ত মমতা ব্যানার্জি যাননি, ভাবতে পারছো? মুকুল রায় কীভাবে চলে গেলেন? তো যারা দলের একদম শুরুর থেকে ছিলেন, তাদের প্রতি যে অসম্মান, এবং এই কর্পোরেট স্টাইলে দল চালানো হয় না। রাজনীতি না, বা রাজনৈতিক দল চালানো একটা হৃদয় দিয়ে চালাতে হয়, ভালোবাসা লাগে, এখানে কর্পোরেট হয় না। তো আইপ্যাকে যদি সরকার চালায় বা দল চালায়, সেখানে মানুষ, তৃণমূল যারা, তারা তো নিজেকে আইডেন্টিফাই করতে পারেনি, তারা বসে গেছে, তারা বলেছে এটা তো কর্পোরেট সংস্থা চলছে। তো যাই হোক, নিশ্চয় তাদের দলের তারা করবে, কিন্তু আমার প্রাথমিকভাবে মনে হয় সীমাহীন ঔদ্ধত্য এবং যে পাহাড় প্রমাণ দুর্নীতি, রাজ্যের মানুষকে বঞ্চিত করে দুর্নীতি। আমার রাজ্যে 26,000 ছেলে মেয়ে, তাদের চাকরি চলে গেছে, রাস্তায় বসে আছে। তো এইটা কোথাও যদি আমি ঈশ্বরও বিশ্বাস করি, আমি তো অবশ্যই করি, ঈশ্বর তো ক্ষমাই করেনি, আর যারা জনদেবতা, যারা গণদেবতা, তারাও ক্ষমা করেনি।
লাস্ট প্রশ্ন, বিজেপি সরকার গড়েছে, আপনি বিজেপির তরফ থেকে কি বলবেন সাধারণ মানুষকে, বাংলার মানুষকে? পশ্চিমবঙ্গে শিল্প আসবে, পশ্চিমবঙ্গে ভারী শিল্প আসবে। পশ্চিমবঙ্গে আমাদের যারা ছেলেমেয়েরা হয়তো পশ্চিমবঙ্গ থেকে বাইরে যেতে চাইছে, তাদের আর যেতে হবে না। তারা বাড়িতে থেকে চাকরি করবে, বাড়িতে ফিরে মায়ের হাতে রান্না করা ডাল ভাত খাবে বা রুটি তরকারি খাবে। এক, মহিলাদের সুরক্ষার বিষয় কোনো রকম আপোষ করবে না আমার সরকার। নারী সুরক্ষাতে নিয়ে কোথাও কোনো মানে কথাই হবে না। আর তৃতীয়, দুর্নীতিহীন স্বচ্ছ প্রশাসন কাকে বলে এবার আপনারা দেখবেন। অনেক ধন্যবাদ, সিটবেল্টটা বেঁধে নিন তার জন্যে। অনেক ধন্যবাদ কেয়াদি, আপনার এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম বিজেপি নেত্রী কেয়া ঘোষের সঙ্গে, এবং বর্তমান বিজেপি সরকার ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, এবং বাংলার মানুষ যাতে শান্তিতে থাকে, মানুষ যেন শান্তিতে নিজের কাজ করতে পারে, সেই নিয়েও কিন্তু চলছে ভাবনা চিন্তা, এবং আগামী দিনে আরও বেশ কিছু মানুষের জন্য, মানুষের বেঁচে থাকার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটাও কিন্তু বক্তব্য বিজেপি সরকারের।